আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউসুফ দ্য রাইডার। অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো শুরু করা যাক। আজকে আমরা পদ্মা সেতু পাড়ি দিব বাইক নিয়ে। এটা যদিও আমার প্রথমবার নয়, তারপরেও আজকে কিছু কথা শেয়ার করার জন্য পদ্মা সেতু পাড়ি দিচ্ছি, সেই ভিডিওটা করে নিলাম। আপনারা সবাই জানেন যে বাইকারদের জন্য আলাদা করে লেন করে দেওয়া আছে পদ্মা সেতু টোল প্লাজা থেকে শুরু করে ফুল পদ্মা সেতুতেই বাইক চলাচলের জন্য। এটি করার পিছনে অন্যতম কারণ হচ্ছে যাতে সেতু এবং সেতু পরবর্তী আশপাশ জায়গায় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে বড় ধরনের, যেটা খুবই ভালো একটি উদ্যোগ। আমি পদ্মা সেতু টোল দিয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। পদ্মা সেতুর টোল 100 টাকা বাইকের জন্য, অন্যান্য গাড়ির কম বেশি আছে, কম নেই বরঞ্চ সকল গাড়িরই বেশি, বাইকের সবচেয়ে কম। বাইকের টোল দেওয়ার পরে আপনারা দেখলেন আমি মানি সিটটি সুন্দর করে নিয়ে নিলাম, কারণ হচ্ছে মানি সিটটি যে রকমভাবে আমার টোল দেওয়ার প্রমাণ, তার সাথে সাথে মানি সিটটি নেওয়ার মাধ্যমে নিশ্চিত হলো যে আমার কাছ থেকে টাকাটা রাজস্ব খাতেই জমা হচ্ছে। তো শুরু করি আমাদের ভিডিও। আজকে মূলত কিছু কথা শেয়ার করার জন্য আসলাম আপনাদের সামনে। আমি এই যে বাইক নিয়ে পদ্মা সেতু পাড়ি দিই যতবার, ততবারই কিছু কথা আমার মনে পড়ে যায়। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। 2022 সালে পদ্মা সেতু খুলে দেওয়ার পরেই প্রথম দিনেই বাইক দুর্ঘটনা ঘটে এই পদ্মা সেতুতে, যে কারণে বাইক চলাচল নিষিদ্ধ থাকে প্রায় 1 বছর। তো যেটি প্রত্যেকটা বাইকারের মনেই ক্ষোভ জন্মাতে থাকে যে নিজের দেশের একটি সেতু, সেখানে আমি বাইক চালাবো বা বাইক নিয়ে পদ্মা সেতু পার হবো, এটা যেরকম স্বপ্ন সেরকম ক্ষোভ যে আমি বাইক নিয়ে পার হতে পারতেছি না। পদ্মা সেতুতে সকল যানবাহন চলতেছে, বিভিন্ন যানবাহন দুর্ঘটনার কবলে পড়তেছে, কিন্তু বাইক বন্ধ। দীর্ঘ 1 বছর পরে বিভিন্ন শর্তাবলী প্রয়োগের মাধ্যমে বাইকের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয় বাইকারদের জন্য। তখন থেকেই স্বপ্ন ছিল বাইক নিয়ে পদ্মা সেতু পাড়ি দিব। তো নিজের বাইক না থাকার কারণে বিভিন্ন সময় স্বপ্নটা আসলে পূরণ করা হয়ে ওঠেনি। অনেকের কাছে বাইক চাওয়ার পরেও বাইক নিয়ে আসা হয়নি, হয়তো বা তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কথাও শুনতে হয়েছে বিভিন্ন সময়। আসলে যার বাইক আছে সে বুঝে নিজের বাইকটা অন্যের হাতে তুলে দেওয়ার মধ্যে কতটা অনিশ্চয়তা, কতটা ভয় কাজ করে, কারণ প্রত্যেকটা বাইকারের কাছে তার বাইক হচ্ছে নিজের সবচেয়ে যত্নের একটি জিনিস। এই জন্য অনেক বাইকার ভাইয়েরাই কাউকে বাইক দিতে চায় না। নিজের যখন বাইক হয়েছে এখন আমি বুঝতে পারি আসলে এটা পিছনে কত বড় কারণ আছে। কিন্তু যখন বাইক ছিল না তখন জিনিসটা আসলে বুঝতে পারতাম না। তখন দেখা যেত কারো কাছে বাইক চেয়ে যদি রিফিউজ হতাম, তখন খুব খারাপ লাগতো যে আমার বন্ধু কিংবা আমার বড় ভাই বাইকটা দিল না। বাইকটা নিয়ে আমি একটু পদ্মা সেতুতে যেতাম বা ঘুরে আসতাম মাওয়া থেকে। তো ওইখান থেকেই জেদের শুরু যে না, আমিও একদিন একটা বাইক কিনবো, বাইক কিনে নিজের বাইক নিয়ে পদ্মা সেতু পাড়ি দেব, স্বপ্ন পূরণ করব। বাইক কেনাটা আগে থেকেই স্বপ্ন, কিন্তু তারপরেও জেদগুলো বাড়িয়েছে এই সব কারণে। এই জন্যই আসলে আমি প্রথমেই বললাম যে এই পদ্মা সেতুতে বাইক চালানো নিয়ে অনেক ধরনের স্মৃতি আছে আমার। আজকে যখন বাইক নিয়ে পার হচ্ছি কিংবা বাইক কেনার পরে বিগত এই 4 মাসে বিভিন্ন সময় বিভিন্ন কারণে পদ্মা সেতু পাড়ি দিয়েছি নিজের বাইক নিয়ে, প্রত্যেকটা বার একটা কথাই মনে আসে যে বাইক একদিন ছিল না, সেদিন আমি এই পদ্মা সেতু বাইক নিয়ে পাড়ি দেওয়ার স্বপ্ন তৈরি করলেও সেই স্বপ্নটা পূরণ করতে পারিনি। আলহামদুলিল্লাহ এখন আমার নিজের বাইক আছে, নিজের বাইক নিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছি। নিজের বাইক নিয়ে একটা জায়গায় যাওয়া কিংবা নিজের বাইক চালানোর মধ্যে যে একটা কী ধরনের শান্তি আছে সেটা শুধুমাত্র বাইকার ভাইরাই বুঝতে পারবে। আরেকটি কথা হচ্ছে বাইকারদের জন্য পদ্মা সেতু খুলে দেওয়ার পরেও কিন্তু কিছু বিধিনিষেধ বাইকারদের জন্য আছে, যেমন গতিসীমা মেনে চলা, সেই সাথে নির্দিষ্ট লেনে যাতায়াত করা। আমি বিভিন্ন সময় দেখতে পাই যে বাইকার ভাইয়েরা পদ্মা সেতুর উপরে এত বিধিনিষেধ থাকার পরেও, এত কড়াকড়ি আইন থাকার পরেও বিভিন্ন সময় পদ্মা সেতুর বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, কিংবা
পদ্মা সেতুতে অতিরিক্ত গতিতে বাইক চালাচ্ছে। হ্যাঁ, আমার গতিও কিছুটা বেশি আছে, তাই বলে এমন না যে আমি পদ্মা সেতুতে 100 চালালাম, 100তে বাইক চালালাম, কিংবা পদ্মা সেতুর যে নির্দিষ্ট এই যে সার্ভিস লেনটা আছে বা বাম পাশের যে লেনটা আছে, সব সময় কিন্তু ইভেন যখন যানবাহনের চাপ থাকে, বাইকের চাপ থাকে, তখন পদ্মা সেতু টোল প্লাজায় রেকর্ডিং করে বলে দেওয়া হয় যে আপনারা দয়া করে বাম পাশ দিয়ে বাইক চালাবেন। তো আমরা সেই নিয়মটা অনেক বাইকার মানি না। তখন হয় কি, জিনিসগুলোতে একটা সময় তাদের চোখে পড়তেছে। তো যদি ভবিষ্যতে কখনো বাইকারদের আবার বাইক চলাচলে নিষেধাজ্ঞা তৈরি হয় এই রাস্তায়, সেক্ষেত্রে কিন্তু সেই দায়টা সম্পূর্ণটাই বাইকারদের থাকবে। কারণ আমি এত রাস্তা চালাচ্ছি, এতটুকু রাস্তা আমি কেন নিয়ম মানব না? মাত্র 6 কিলোমিটার রাস্তা যদি আমি নিয়ম মেনে চালাই, সেক্ষেত্রে তো আমার কোনো অসুবিধা হচ্ছে না। আবার আমি যখন বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছি, তখন কিন্তু আমার পাশাপাশি এই সেতুতে থাকা অন্যান্য যানবাহনেরও বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে, নিজের ক্ষয়ক্ষতি হচ্ছে, পাশাপাশি অন্যান্য বাইকারদেরও ক্ষয়ক্ষতি হচ্ছে। তো আমরা সবাই জানি যে আগে ঘন্টায় গতিসীমা 60 কিলোমিটার নির্ধারণ থাকলেও গত ঈদুল ফিতরের আগ থেকে পদ্মা সেতুতে গতিসীমা 80 কিলোমিটার বেঁধে দেওয়া হয়েছে। তো আহামরি তো কিছু না, 80 কিলোমিটার মানে অনেক গতিসীমা। আমরা হ্যাঁ হয়তোবা কিছু সময় 80-র জায়গায় 80-85 গতিসীমা চালাতে পারি, সেটাও ফাঁকা রাস্তায়। যেমন আমি আজকে যাচ্ছি, আজকে ঈদের কয়েকদিন পরের ভিডিও, এই জন্য হয়তোবা রাস্তা খুবই ফাঁকা, সেতুও ফাঁকা পেয়েছি আমি, রাস্তাও সে ফাঁকা পেয়েছি। আমি পুরা ভাঙা থেকে পদ্মা সেতু টোল প্লাজা পর্যন্ত আসলাম, একদম ফাঁকা। মানে কিছু সময় আছে কি এমন ফাঁকা জায়গায় এক্সপ্রেসওয়েতে নিজের কাছে দিনের বেলাও ভয়কার লাগতেছিল যে পুরা রাস্তাটাই ফাঁকা। তাই আমরা সবাই চেষ্টা করব পদ্মা সেতুতে সহ বাংলাদেশের সকল রাস্তায় বাইকার ভাইয়ারা, বিশেষ করে সকলের কাছে অনুরোধ রইল যে আমরা একটু নির্দিষ্ট গতিসীমা কিংবা নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলে, সেই সাথে আমরা সবাই সাবধানে রাইড করি যাতে দুর্ঘটনার মাত্রা কমে আসে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি।